ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস নিব। ষষ্ঠ অধ্যায়ের যে নাম হলো সরল সমীকরণ। তো এই সরল সমীকরণ নিয়ে আজকের আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো সকল কিছু কিন্তু শেষ করেছি, এমনকি অধ্যায় নম্বর 11 পরিসংখ্যান, যেখানে দুইটা প্রশ্ন আসবে সেই অধ্যায়টিও কিন্তু অলরেডি আমরা কভার করেছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা এই ভিডিওর প্লেলিস্টে, অথবা যারা প্লেলিস্ট খুঁজে পাবো না তারা এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেখবা, প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে খুব অনায়াসে এই ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, এবার আমি আসি 6.1 এ বলা হয়েছে সরল সমীকরণ। সরল সমীকরণ জিনিসটা কি? দেখো, এখানে x + y = 5 একটি সমীকরণ বলছে। এখানে x ও y দুটি অজানা রাশি বা চলক। এখানে আমি তোমাকে কিছু কথা এদের ক্লিয়ার করে দিই। সমীকরণ অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত হয়? সমীকরণ হলো তোমার a থেকে z পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে চলক বলে। a থেকে z পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলি? চলক। a থেকে z এই সংখ্যাগুলোকে বলা হয় চলক। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? চলক। আরেকটা জিনিস লাগে হলো সহগ। আরেকটা কি লাগে? সহগ বা ধ্রুবক। তোমাদের 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, মানে 1 2 3 4 এই যে যতগুলো সংখ্যা আছে 1 থেকে শুরু করে, এগুলোকে বলা হয় ধ্রুবক অথবা সহগ। ঠিক আছে? আশা করি তোমাকে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এবার আসি সরল সমীকরণ জিনিসটা কত প্রকার হয়ে থাকে। সরল সমীকরণ যে সমাধান পদ্ধতি বা আমরা যেভাবে সমাধান করব এই ক্লাসে, মূলত আমরা দুইভাবে সমাধান করব। সমাধান পদ্ধতি 1, যার নাম হলো প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতিটা একটু বড় হয় বাট সহজ। নাম্বার 2, অপনয়ন পদ্ধতি। ঠিক আছে? তো এই যে দুইটি পদ্ধতি রয়েছে তোমাদের ক্লাস 8 এ, এই দুইটা পদ্ধতি রয়েছে। যখন তোমরা ক্লাস 9 10 এ উঠবা তখন পদ্ধতি আরো একটা বাড়বে, যার নাম হলো আরগুণ বা বজ্রগুণ পদ্ধতি। আমরা আপাতত ওই টপিকটা নিয়ে কথা বলবো না, আমরা প্রতিস্থাপন পদ্ধতি এবং আরগুণ পদ্ধতি, এই অপনয়ন পদ্ধতি নিয়ে কথা বলবো। প্রতিস্থাপন পদ্ধতি করার কিছু নিয়ম রয়েছে, তুমি এখানে নিয়মটা তোমাদের বইয়ে দেখতে পারবা। তো নিয়মটা কি? নিয়মগুলো ভালোভাবে দেখতে হবে। এই পদ্ধতি আমরা নিচের ধাপগুলোকে অনুসরণ করে সমাধান করতে পারি। তো ধাপ 1, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করো। সহজ বাংলায় যদি বলি, যে কোনো একটি চলকের মান বের করতে হবে। এখানে চলক কি? x আর y, যে কোনো একটাকে রাখতে হবে, বাকিগুলোকে পার করতে হবে। এইটা হলো তোমার কি রুলস নাম্বার 1। যেমন তুমি যদি খেয়াল করো, এখানে নিচে একটা সমীকরণ দেখে এরা বোঝা যাচ্ছে। দেখো, এরা y কে পার করে দিয়েছে, y কে পার করে x রেখে দিয়েছে। এরকম একটা পদ্ধতি থাকতে হবে, হয় এই পাশে x থাকতে হবে, নাহলে এই পাশে y থাকতে হবে। এটাকে বলা হয় যে কোনো একটির মান রেখে অপরটির মাধ্যমে প্রকাশ করা। রুলস নাম্বার 2, অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করো। মানে তুমি যে সমীকরণটার মান পেলে, ধরো x এর একটা মান পেলাম, এই মানটা তুমি কোথা থেকে পেয়েছো? 2 নাম্বার থেকে। তুমি যে নাম্বার থেকে পাবা তার অপরটায় বসাতে হবে। তাহলে যদি আমি 2 নাম্বার থেকে পেয়ে থাকি, তাহলে এই মানটা আমি 1 নম্বরে বসাবো। ঠিক আছে? এই কথাটা বলেছে যে তুমি যে মানটা পাবা সেটা অপর একটি সমীকরণে বসাতে হবে। দেখো, আমি এটা পেয়েছি 2 নাম্বার থেকে, তাহলে এই মানটা আমি কোথায় বসাবো? 1 নম্বরে। যেমন এখানে দেখো লেখা আছে যে এই 3 নং যে সমীকরণ সেটা x এর মানটাই তোমার কি 1 নঙ্গে বসিয়ে পাই। এখানে আমি 2 নং হতে পাইছি, তাই আমি 1 নঙ্গে বসালাম। এবার যে বরাবর x আছে তারা এই বরাবর x এর মান বসিয়ে দিছে। প্লাস চিহ্ন আছে প্লাস, y আছে y, 7 আছে 7। তারপর সমাধান করতে হবে। যদিও সমাধান টেকনিকটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি, তারপর আমরা আরো ভালো করে জানবো, সমস্যা নেই। বুঝছে? বাট আমরা আগে রুলসগুলো দেখে নিই। আমি এখানে সমাধান নয়, আমি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এই অধ্যায়টির। তাই এখানে আমি তোমাকে বেসিক কনসেপ্টগুলো বুঝিয়ে দিব, যেন পরবর্তী আমাদের ক্লাসগুলো করতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং বুঝতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, রুলস নাম্বার 3, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটি যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান বের করো। মানে বলা হয়েছে যখন আমরা এখানকে সমাধান করব তখন একটার মান পাবো। যেমন এখানে একটা y এর মান পাওয়া গেছে, এটা x এর মান হতে পারে। এবার এই যে মানটা পেলাম, যে কোনো একটা সমীকরণে হতে পারে 1 2 3, যে কোনো একটা সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে তোমাকে অপর একটি মান নির্ণয় করতে হবে। এখানে দেখো সমীকরণ 3 নঙ্গে y এর মান বসাইছে। তুমি চাইলে সমীকরণ 1 বসাতে পারো, তুমি চাইলে সমীকরণ 2 বসাতে পারো, কোনো সমস্যা নেই। বাট এরা সুবিধা করছে যে 3 নঙ্গে বসালে ইজিলি কাজটা হয়ে যাচ্ছে, তাই এরা 3 নঙ্গে বসে, যে দেখো y ছিল, y জায়গায় এরা 2 বসাইছে, বাকি যা আছে সে অনুসারে যোগ করে 5 নামাই দিচ্ছে। তো এই হয়ে গেল সমাধান। এইটা গেল কি পদ্ধতি আমাদের? এইটাই গেল আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। এরপর আসবো আমরা অপনয়ন পদ্ধতি। তো একটু আমরা অপনয়নের রুলসটা দেখে। এখানে আর একটা বিষয় আছে শুদ্ধি পরীক্ষা। প্রশ্নে অনেক ক্ষেত্রে থাকে যে শুদ্ধি পরীক্ষা করো, শুদ্ধি পরীক্ষা করো। তো শুদ্ধি পরীক্ষার বিষয়টা হলো এরকম,
যে সমীকরণ দুইটিতে মানে সমীকরণ কয়টা থাকে দুইটা থাকে যেমন এখানে দেখো প্রথম যে জিনিসটা দেওয়া থাকে এটা কয়টা সমীকরণ থাকে অলওয়েজ দুইটা সমীকরণ দেওয়া থাকে তো এই যে যেই দুইটা সমীকরণ তোমাদের দেওয়া আছে সমীকরণ দুইটিতে x আর y এর যে মানগুলো তুমি পাবা যেমন এখানে তুমি x আর y এর মান কত পেয়েছো 5 আর 2 যে মানগুলো তুমি পাবা সেগুলো বসিয়ে বাম পক্ষে সমান ডান পক্ষ হতে হবে বাম পক্ষ মানে কি এই যে x আর y x + y আছে এই দুটোকে যোগ করে 7 হতে হবে আবার এই দুটোকে বিয়োগ করে 3 হতে হবে যদি এরকম ডান পক্ষ সমান বাম পক্ষ হয় তার মানে সেটা কি সমীকরণ সিদ্ধ হয়েছে আশা করি টপিক শেষ আচ্ছা আরেকটা টপিক হলো অপনয়ন আমরা দেখি অপনয়ন বিষয় এখানে কিছু আছে কিনা এগুলো এই যে অপনয়ন পদ্ধতি বা অপনয়ন টেকনিক তো দেখো অপনয়ন টেকনিকে কি কি কাজ করতে হবে অপনয়ন পদ্ধতি নিচে একটা উদাহরণ দেওয়া হয়েছে আমরা এটা বোঝানোর সাহায্যে তোমাকে এই পদ্ধতি বা রুলসটা বুঝিয়ে দেব একটা পদ্ধতিতে করার পূর্বে সেই পদ্ধতি সম্পর্কে বেসিক কনসেপ্ট বেসিক রুলস বা বেসিক যে ধারণাগুলো আছে সেই বিষয়গুলো তোমাদের জানা উচিত তুমি যদি ভালোভাবে এই টেকনিকগুলো সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো একটা যদি বুঝতে পারো তাহলে তুমি হাজার হাজার অঙ্ক করতে পারবা অঙ্কের দুনিয়া খুবই সহজ যদি তুমি বোঝো কিন্তু যদি তুমি এই টেকনিকগুলো এই যে রুলসগুলো এই পদ্ধতিগুলো যদি ভালোভাবে কনসেপ্ট মাথার মধ্যে না নিতে পারো সেক্ষেত্রে তুমি হাজার হাজার অঙ্কগুলো তুমি মাথায় বুঝবা না একের পর এক করে যাচ্ছে একের পর এক করে যাচ্ছে একের পর এক ভিডিও দেখে যাচ্ছ কিন্তু কোনো লাভ হচ্ছে না অঙ্ক সহজ আবার অঙ্ক কঠিন যদি তুমি বোঝো তাহলে সহজ যদি তুমি বোঝো না বোঝো তাহলে অনেক কঠিন তাই একটু এই পদ্ধতিগুলোর দিকে একটু মনোযোগ দিবা রুল নাম্বার 1 প্রদত্ত সমীকরণ উভয় সমীকরণকে এমন দুটি রাশি বা সংখ্যা দ্বারা পৃথকভাবে গুণ করতে হয় যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয় কথাটা বুঝতে অনেক সমস্যা হলেও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি আচ্ছা এখানে তুমি দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ এখানে x আছে এখানেও x আছে এখানে y আছে এখানেও y আছে দুটো সমীকরণ তাই না এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যা দ্বারা তুমি গুণ করতে পারো তবে উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে এরকম কোনো মানে নেই জাস্ট গুণ করলেই হলো গুণ করে যে কোনো একজনকে সমান করতে হবে যদি ধরো এখানে আমি 5 আমি x কে সমান করতে চাই যদিও সমান করা ডিপেন্ড তোমার উপরে তুমি কাকে কি দ্বারা সমান করবা এটা তোমার ব্যাপার ঠিক আছে তোমাকে কেউ বলবে না তুমি x এর সমীকরণ করো তুমি y কে সমীকরণ করো যেটা তোমার ভালো লাগে ধরো সাপোজ যদি আমি x এর সমান করতে চাই x এর আগে কি আছে এখানে 5 কিন্তু এই x এর আগে কি নাই 5 নাই এবার আমি যদি এই সমীকরণটাকে 5 দ্বারা গুণ করে এখানে যদি 5 বসিয়ে দিই আর ওই সমীকরণটা ওইভাবেই রাখি তাহলে কি 5x আর 5x সমান হলো তাহলে কি x সমান হয়ে গেল তার মানে 2 নাম্বার যে সমীকরণকে তাকে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কি উভয় পক্ষে সমান হলো আবার ধরো আমি এখানে কিছু করব না আমি এই জায়গাটা কিছু করতে চাই না আমি y টাকে সমান করতে চাই সেক্ষেত্রে y টা এখানে 4y আছে আর এখানে 2y আছে তাই নরমালি এই 4 তো ঠিকই রাখবো আমি এই 2 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 গুণ 4 হলো তাহলে এখানে 4y এখানে 4y তার মানে আমি এই সমীকরণকে 2 দ্বারা গুণ করলে এই 4y মিলে সমান হয়ে যাবে তাই না এই যে এই বিষয়টা যে কোনো একটা টপিক হয় x এক নাহলে y সমান করো সচরাচর সবাই আমরা x y সমান করি তুমি যদি এখানে দেখো এক নং সমীকরণকে বা সমীকরণ 1 নংকে 1 দ্বারা এটা লেখার প্রয়োজন নেই এটা লিখছে তাই আমরা তো লিখবই না আমরা এখানে লিখবো সমীকরণ 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই তো সমীকরণ 2 কোনটা এটা এজন্য এখানে 2x লাগাইছে প্লাস চিহ্ন আছে প্লাস 2 ছিল 2 1 2 দ্বারা গুণ করে 4 বসাইছে 4 আছে 4 2 দ্বারা গুণ করে 8 বসাইছে বুঝছো সমান করে নিছে তো এইভাবে বোঝানো হয় যে একটা জিনিসকে সমান করতে হবে যে কোনো একজনকে নরমালি আমরা y কে সমান করব আচ্ছা ফার্স্ট টেকনিকটা আমাদের গেল টেকনিক নাম্বার 2 বা রুলস নাম্বার 2 একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ দ্বয় পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে তাহলে বিষয়টা কি আসলো যদি চিহ্ন যদি একই হয় তাহলে সমীকরণকে বিয়োগ করতে হবে আচ্ছা আমরা যদি খেয়াল করি এখানে একটা মাইনাস আছে একটা প্লাস আছে প্লাস মাইনাস দুটো বিপরীত আছে এই দুটো যদি একই হতো তাহলে আমরা বিয়োগ করতাম যেহেতু এটা দুটো বিপরীত আছে তাহলে আমরা যোগ করব এখানে দেখো বলাই আছে একই চিহ্ন হলে পরস্পর বিয়োগ অন্যথায় যোগ যেহেতু এখানে একই চিহ্ন নাই একই চিহ্ন থাকলে আমরা করতাম কি বিয়োগ কিন্তু এখানে একটা মাইনাস আছে একটা প্লাস তাহলে দুটো বিপরীত চিহ্ন এর জন্য দেখো সমীকরণকে যোগ করা হয়েছে যোগ করে পাই বুঝা গেল কথা যোগটা এখানে আর দেখাই না আমরা ভালোভাবে দেখাই দেবো ভালো করে বুঝিয়ে দেবো সেটা নিয়ে তোমার টেনশন করার প্রয়োজন নেই তোমার যেটা নিয়ে টেনশন করার দরকার রুলসটা বোঝা আচ্ছা তাহলে কি একই চিহ্ন হলে করবো আমরা বিয়োগ আর অন্যথায় আমরা করব যোগ টপিক শেষ বিয়োগফলকৃত মানে যোগফলকৃত সমীকরণগুলোকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হবে এটা হলো আলাদা টপিক এগুলো নিয়ে আমি কথা আপাতত বলবো না তারপরে গ নাম্বার সরল সমীকরণ সমাধানের নিয়মে একটি চলকের মান নির্ণয় করো
তো সমাধান আমরা যেভাবে করি আসলে ক্যালকুলেশন, যেমন ধরো এখানে 4 7x আছে, এখানে 7 গুণ আছে, আসলে ভাগ হয়, এই যে যেভাবে আমরা 7.1 এর কাজগুলো করেছি সেভাবে করে একটা চলকের মান নির্ণয় করতে হবে, একে বলে সমাধান করা। আচ্ছা, করে আমরা নির্ণয় করব। প্রাপ্ত চলকের মান প্রদত্ত সমীকরণে একটিতে বসিয়ে অপরটি চলকের মান নির্ণয় করো। তো তার মানে তুমি যে মানটা পাবা সে মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে নেবা, সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, তোমার যেটা ভালো লাগে সেখানে বসিয়ে নিয়ে অপর একটির মান নির্ণয় করতে হবে। এই তো এটা হলো মেইন টেকনিক অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতির। আশা করি তুমি আমার বেসিক কনসেপ্টগুলো বুঝতে পেরেছো, এবং যদি কনসেপ্টগুলো বুঝতে পারো, দু একটা উদাহরণ এই কনসেপ্টের উপরে ট্রাই করো নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত। তখন আমরা নেক্সট ক্লাসে আমরা সরাসরি শুরু করে দেবো অধ্যায়। এখানে দেখো পরবর্তী যে অধ্যায়টা রয়েছে 6.1, এটা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম।